বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা টেবিল মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টেবিল মেনুর ডিজাইন, টেবিল মেনুর আরো কিছু টেবিল মেনুর দুটো এক্সট্রা মেনু নিয়ে আমরা কাজ করব। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। গত পর্বে আমরা টেবিল মেনু সম্পর্কে কিছু ধারণা নিয়েছি, কিভাবে একটা টেবিল ইনসার্ট করা যায়। এখান থেকে আমাদের ইচ্ছা মতো 10টি কলাম 10টি রো সম্পর্কে একটা টেবিল তৈরি করতে পারি। আর কিভাবে একটা টেবিল ইনসার্ট করে ইচ্ছা মতো আমাদের কলাম ব্যবহার করতে পারি। আর একটা আছে কিভাবে টেবিল আঁকাইতে পারি। আজকে আমরা একটি টেবিল ইনসার্ট করি। দেখুন, একটা ইনসার্ট টেবিলে গিয়ে আমরা যদি লিখি কলাম 10 রো নাম্বার 15 দিয়ে যদি আমরা ওকে দিই, আমাদের প্রয়োজনীয় একটা টেবিল তৈরি হয়ে যাবে। এবং তার সাথে সাথে দেখবেন আমাদের দুইটা আলাদা লেআউট তৈরি হয়েছে, টেবিল ডিজাইন টুলস, টেবিল টুলস আর টেবিল লেআউট টুলস। টেবিল টুলসের দুইটা আলাদা ট্যাব তৈরি হয়েছে, টেবিল ডিজাইন, টেবিল লেআউট। দেখেন, আমরা যদি টেবিলের বাইরে চলে যাই, তাহলে এর বাইরে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ট্যাবগুলো থাকে না। আমরা যখন টেবিল তৈরি করা শুরু করব, টেবিলে যখন টেবিলটি সিলেক্ট করব, তখনই আমাদের এই দুইটি ডিজাইন, টেবিল ডিজাইন এবং লেআউটের দুইটি ট্যাব আমাদের ওপেন হবে। আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটি টেবিল নিচে তৈরি করে রেখেছি। আমরা এখানে এসে কিছু ডিজাইনের কাজ করি। এখানে যদি টেবিলটা সিলেক্ট করা হয়, তাহলে দেখবেন টেবিল ডিজাইন চলে আসলো। এখন আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইনের ক্ষেত্রে আমরা এই যে ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের লেআউট আছে, আপনারা এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো ডিজাইন চয়েস করে নিতে পারি। আমরা যদি এই ডিজাইনটা চয়েস করি, দেখেন ডিজাইনটা সেই অনুযায়ী হবে। এখান থেকে আমাদের যে ডিজাইন চয়েস করব, আমাদের টেবিলটি সেই ডিজাইনে চলে আসবে। ইচ্ছা মতো আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় ডিজাইন নিতে পারি। মডিফাই, এখানে আছে মডিফাই টেবিল স্টাইল। এখানে মডিফাই টেবিল স্টাইলে গেলে এখান থেকে আপনি নরমাল টেবিল, এখানে অনেক ধরনের ডিজাইনগুলো আছে, আপনি মডিফাই করতে পারেন। যেমন ধরেন কালারফুল শেডিং দিলাম এখান থেকে, হোল টেবিল, আবার হেডার রো, শুধু পুরো টেবিল হেডার রো, টোটাল রো। তারপর এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, লেখার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, লাল কালার করে দিতে পারেন। এখান থেকে নিজে নিজে দেখতে পারেন বর্ডারটা কতটুকু মোটা হবে না চিকন হবে, কতটুকু ডেপথ হবে। অ্যাপ্লাই ফরম্যাটিং, এখান থেকে বাংলা ইংলিশ, এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করে দিতে পারেন কি ফন্টে হবে। দেখুন, একটা ফন্ট যদি আমরা ধরি, দিলাম ফন্ট, এবং এখান থেকে আমরা একটা ফন্টের সাইজটা সিলেক্ট করে দিলাম। আমরা বর্ডারের ডেপথটা কেমন হবে এবং সাইজটা কেমন হবে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা যে হোম মেনুতে আমরা যেভাবে বর্ডারের অল বর্ডার, নো বর্ডার, আউটসাইড বর্ডার, এগুলো আমরা ডানে বামে এগুলো আমরা দিতে পারি। অল বর্ডার দিলাম। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। দেওয়ার পরে যদি ওকে দিই, তাহলে দেখেন নিচের ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আবার এখান থেকে আমরা যদি ক্লিয়ার করতে চাই, সব ফরম্যাট ক্লিয়ার হয়ে গেল, একবারে পুরো সাদা। এখন আমরা যদি এখান থেকে আমরা বর্ডারটা নিয়ে আসতে চাই, বর্ডারের স্টাইল এই দেখেন, এরপর আছে শেডিং। আমরা এখান থেকে এই বর্ডার অপশনে শেডিং এ যাব একটু পরে। এখানে বর্ডারটা দেখি, বর্ডারটা কি বলছে। আমরা এইখানে গিয়ে যে মডিফাই টেবিল অপশন গেলাম, সেইরকমই শেডিং যদি আমি আমার এইটুকু অংশ আলাদা করে শেড করতে চাই, এখানে যদি আমি আলাদা একটা কালার দিতে চাই, তাহলে দেখেন এটা আলাদা একটা কালার হবে। আমার টেবিলের কিন্তু টোটাল বর্ডার গুলা হারিয়ে গেছে চারিদিকে। আপনি সেই বর্ডার স্টাইল এখান থেকে একটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা এই বর্ডারটা, এই যে বটম বর্ডার দিই, তাহলে শুধু নিচের দাগটা আসছে। আমি যদি টপ বর্ডার দেই, তাহলে উপরের দাগটা আসছে, নিচের দাগটা আসছে। আমি যদি
লেফট বর্ডার দেই তাহলে দেখেন শুধু লেফটের বর্ডারটা আসবে। সিলেক্ট করে আমরা এখান থেকে টপ দিলে শুধু উপরে, লেফট দিলে বামে, রাইটে দিলে ডানে, অল বর্ডার দিলে, যদি অল বর্ডার দিই দেখেন আমাদের বর্ডারটা ভিতরে একবারে ছক আকারে সম্পূর্ণ হয়ে আসছে। এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো বর্ডার আঁকায়ও নিতে পারেন। যদি এখান থেকে আপনি আপনার পেন কালার নিলাম খয়েরি কালার দিয়ে আপনি যে দাগের উপরে দাগ দিবেন দেখেন সেই বর্ডারটা সেই কালারে হয়ে যাবে। আপনি এখান থেকে ডেপথটা যদি একটু বাড়িয়ে নিই এবং পেন কালার দিয়ে যদি আমরা সেই দাগটা দিই দেখেন সুন্দরভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের যে সবটা আঁকানোর দরকার চাইলে ড্রও করতে পারি। যদি এখান থেকে আমরা এরপর অফসেট কয়টা না শেডিং থেকে আমরা যে অংশটুকু যে কালার করতে চাই, মনে করেন আমরা এই অংশটুকু আলাদা কালার করব, আমরা এখান থেকে হলুদ কালার দিলাম, দেখেন আলাদা শেডিং হয়ে গেল, বর্ডার স্টাইল হয়ে গেল। আপনি যদি এখান থেকে নতুন করে বর্ডার দিতে চান অন্যরকম ভাবে কিংবা হরিজন্টাল ভার্টিক্যালি ড্র টেবিল, আপনি এখান থেকে টেবিল আঁকাইতেও পারেন। এখানে ড্র টেবিলে গেলাম, বর্ডারে গিয়ে আমি এখানে একটা ড্র টেবিলে গিয়ে আমি আমার টেবিলটাকে ইচ্ছে মতো আঁকাই নিতে পারি। আমার যতটুকু প্রয়োজন মতো আমি আমার টেবিলটা আঁকিয়ে নিতে পারছি। এখন মোটামুটি টেবিল ডিজাইন অপশনটা গেল। এখন আমরা প্রথম পর্যায়ে চলে যাই। আমাদের টেবিলটি যেমন লেআউটে এখানে কিছু কাজ আছে যেটা আমরা এর আগেও শিখেছি। যেমন এই টেবিলটা আমরা তৈরি করার সময় আমরা মনে করেন এখানে একটা টেবিল তৈরি করেছি, সেখান থেকে আমরা ড্র টেবিলে গিয়ে যদি ভিউ গ্রিড লাইন অপশন থাকবে, ড্র টেবিলে গিয়ে আমরা এখান থেকে একটা দাগ দিলাম আলাদা, দেখেন আলাদাভাবে একটি ছক মাঝখানে তৈরি হয়ে যাবে। এখন আমার এখানে এই ডিজাইনটা আসার কারণ আমি ডিজাইন লেআউটে আমার পেন কালারটা চেঞ্জ করে রাখছি। আমি এটা আবার যদি ঠিক করে দিই, অটোমেটিক করে দিলাম এবং ডেপথটা নর্মাল করে দিই, বর্ডার স্টাইলটা নর্মাল করে দিই, ডেপথটা নর্মাল করে দিই, দিয়ে আমি এখন যদি আঁকি তাহলে আমার আগের মতো আমি ইচ্ছে মতো লেআউট থেকে আমি আমার টেবিলটা আঁকাইতে পারতেছি। এখন ভিউ গ্রিড লাইন যদি আমি এখানে না রাখি, ভিউ গ্রিড লাইনটা যদি অফ করে দিই তাহলে কি হবে, আমার ওই অপশনটা চলে গেল। আমি আবার ড্র টেবিল দিলে আমার গ্রিড লাইন ভিউটা আসবে। এবার আসতেছে ইরেজারের কাজ কি, ইরেজ দিয়ে আমি মাঝখান থেকে আমার যে ঘরগুলো প্রয়োজন নাই কিংবা যে কলামটা প্রয়োজন নাই আমি যদি সেখানে ক্লিক করি দেখেন আমার সেই অপ্রয়োজনীয় ঘরগুলো আমি মুছে দিতে পারি। এখান থেকে মুছে দিতে পারি, এখান থেকে মুছে দিতে পারি। তাহলে আমরা ড্র টেবিল দেখলাম এবং ইরেজ দেখলাম। এবার হচ্ছে ডিলিটটা হচ্ছে কি, আমরা এখান থেকে কয়েকটা অপশনে ডিলিট করতে পারি। এখন যে টেবিল সিলেক্ট থাকলো ডিলিট আছে ডিলিট সেলস, কোন ডিলিট সেল, শিফট সেল। আমার এখানে যে ঘরটা আছে, আমার যে কার্সারটা যেখানে আমি শিফট সেল লেফট করি তাহলে কি হবে দেখেন ওইখানে ওই সেলটা ডিলিট হয়ে, এখানে ওই সেলটা ডিলিট হয়ে অন্যান্য সেলগুলা লেফট বামে সরে আসছে, কিন্তু এটা আমার জন্য ক্ষতিকর হবে। আমি যদি একটা নির্দিষ্ট রোকে সিলেক্ট করি এবং আমি কিংবা যেখানে আমার কার্সরটা আছে সেখানে আমি পুরো রোটা যদি ডিলিট করতে চাই, ডিলিট রো দিলে পারে ওই রোটাই আউট হয়ে যাবে। যেমন ধরেন আমরা এখানে এই রোটাকে আউট করতে চাই,
তাহলে আমি এখানে কার্সার রেখে আমি যদি ডিলিটে গিয়ে ডিলিট রো দেই, দেখেন আমার ওই রোটাই আউট হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসি, তারপরে আমি ডিলিটে গিয়ে যদি আবার ডিলিট কলাম দেই, তাহলে আমার ওই কলামটাই ডিলিট হয়ে গেল। আমি চাইলে টোটালটা সিলেক্ট করে নিয়েও আমি এখানে ডিলিটে চাপ দিতে পারি। ডিলিট টেবিলে চাপ দিলে, কলামে চাপ দিলাম, কলামটা ডিলিট হয়ে গেল। এভাবে কলাম এবং রো প্রয়োজন মতো ডিলিট করতে পারি। এবং আমি যদি ডিলিট টেবিলে ক্লিক করি, দেখেন টোটাল টেবিলটাই ডিলিট হয়ে যাবে। আমি যে কোনো টেবিল যদি, যেমন আমাদের এই টেবিলটা সিলেক্ট করে রেখেছি, আমি যদি এখান থেকে লেআউটে যাই, ডিলিট টেবিলে ক্লিক করি, টোটাল টেবিলটাই কিন্তু আউট হয়ে গেল। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন লেআউটের পরে ইনসার্ট অ্যাবাভ। আমি যদি ইনসার্ট অ্যাবাভ এর চাপ দিই, তাহলে কিন্তু আমার উপরে একটা আলাদা কলাম তৈরি হলো। আমি যদি ইনসার্ট বিলো দেই, তাহলে মনে করেন এই ক্ষয়ের নিচে আমি ইনসার্ট বিলো দিলাম, ক্ষয়ের নিচে একটা তৈরি হলো। আচ্ছা, এখন আমি যদি ইনসার্ট লেফট দেই, আমি এখানে আসি, এখন ইনসার্ট লেফট দেই, ক্ষয়ের সাইডে আমার একটা ক্ষয় তৈরি হলো। আবার এই ক্ষয়ের পাশে যদি ইনসার্ট রাইট দেই, তাহলে রাইট সাইডে একটা কলাম তৈরি হলো। আমরা এইভাবে ইনসার্ট করে বিভিন্ন কলাম রো তৈরি করতে পারি। এখন আসেন একটা বিষয়, যে মার্জ সেল। আমাদের নিচের ছকে একটা জিনিস খেয়াল করেন, যে এক একটা সেলের সাইজ এক এক রকম। এখানে পুরোটাই ফাঁকা, এখানে তিনটা দুইটা, এখানে আমরা ইচ্ছা মতো আমাদের ভিতরে মার্জ করে করে নিতে পারি। যেমন ধরেন, আমি যদি এই ক আর খ এই দুইটাকে সিলেক্ট করে মার্জ সেলে চাপ দিই, দুইটা মিলে একটা হয়ে গেল। আবার আমি যদি এই দুইটা সেলকে এতগুলো নিয়ে যদি মার্জ সেলে চাপ দিই, দুইটা মিলে একটা কলাম হয়ে গেল এবং একটাই ইয়ে হলো। স্প্লিট সেল বলতে আমি এইখানে আরেকটা, আপনি এই রোর ভিতরে যদি আপনি আরো স্প্লিট করতে চান, দুইটা কি তিনটা এখানে দিলাম, দেখেন এই একটা ঘরের মধ্যে আমার আরো নতুন রো তৈরি হয়ে গেল। তাহলে স্প্লিট সেলটা বোঝা গেল। এবার হচ্ছে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিলটা আমাদের অত্যন্ত প্রয়োজন পড়ে। মনে করেন আমার এই ছকটা আছে, আমার এই ক্রমিক নম্বর থেকে এই ছকটাকে আমি আলাদা করতে চাই। আমি ক্রমিক নম্বরের এইখানে সেলটা রেখে যদি আমি স্প্লিট টেবিলে চাপ দিই, তাহলে কিন্তু আমার টেবিলটা আলাদা হয়ে গেল। আমি এরকম আলাদা করে কপি করে আমি এই টেবিলটাকে আলাদা করে নিতে পারি। এবং এখন কপি করে নিলাম, এবং আমি আবার কন্ট্রোল জেড দিয়ে এক করার পরে আমি যখন বাইরে এসে আলাদাভাবে ওইটা প্রিন্ট স্পেস দিলাম, দেখেন আমি যতটুকু স্প্লিট করে নিয়েছি ঠিক ততটুকুই আমার টেবিলটা আলাদাভাবে হয়ে গেল। এখন আসেন অটোফিট জিনিসটা কি? অটোফিট কন্টেন্ট আপনি এখানে আপনার টেবিলটাকে যদি সিলেক্ট করে রাখেন, এখন দেখেন আপনার যে লেখাগুলো আপনি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, আমি মনে করেন আমার এই লেখাগুলো নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। এখন আমি এই টেবিলে যদি সিলেক্ট দিই, অটোফিট কন্টেন্ট যদি দিই, এখানে যদি দিই অটোফিট কন্টেন্ট দিলে দেখেন চেপে যাবে। আপনি যখন লিখবেন, আপনার লেখার সাথে সাথে সে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে, পরের টেবিলে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিচ্ছে এবং সেই অনুযায়ী সেলের সাইজ বড় ছোট হচ্ছে। আচ্ছা, আপনি যদি তা না করেন, আপনি অটোফিট কন্টেন্ট না দিয়ে যদি আপনি এটাকে সিলেক্ট করে অটোফিট টু উইন্ডো, তাহলে আপনার টোটাল উইন্ডো যেটা থাকবে, মনে করেন আমি এখানে অটোফিট কন্টেন্ট করলাম, ছোট হয়ে গেল। আমি যদি অটোফিট উইন্ডো করি, আমার উইন্ডো যে সমান হলো। আমি যদি ফিক্সড কলাম ওয়াইড, এখন আমি যদি এখানে ফিক্সড করে দেই, দেখেন আমার কলামগুলো আমি যে এলোমেলো করে রাখছি, সেটা কলামগুলো আমি প্রথমে ফিক্সড হয়ে যাবে। আমি যাই লিখি না কেন, কলাম ওয়াইড আর বৃদ্ধি পাবে না, কলাম ওয়াইডটা ঠিকই থাকবে। যতই লিখে যায় আমার কলাম ওয়াইড গুলা ঠিক থাকবে। তাহলে অটোফিট বিষয়টা বোঝা গেল। এবং এখানে হাইট এবং ওয়াইড, আপনি এখান থেকে যে কোনো সেলের হাইট ওয়াইড আপনি এটা বৃদ্ধি করতে পারেন। দেখেন এখান থেকে বৃদ্ধি করতে পারেন। আমরা এমনিতে কার্সার ধরে এভাবে বড় ছোট করতে পারি। আমরা কার্সার ধরে ইচ্ছে মতো ডানে বামে সরাই নিতে পারি, আমাদের প্রয়োজন মতো সেল বড় ছোট করতে পারি। এখানে দেখেন আমরা ইচ্ছে মতো বড় ছোট করতেছি, ডানে বামে সরাইতেছি। আপনি যদি এটা সর্বোচ্চ মাপে করতে চান, তাহলে এখানে আপনার হাইট এবং ওয়াইডটা লিখে দিলে
হবে। আবার আপনি যদি সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রো সমানভাবে ডিস্ট্রিবিউট রো করেন তাহলে দেখেন সব রো গুলো একই মাপের। আচ্ছা, আবার যদি ডিস্ট্রিবিউট কলাম করেন, এটা এলোমেলো থাকার কারণে হচ্ছে না। আপনি যদি এখানে সিলেক্ট করেন, দেখেন এখানে আমার কারণে আমি এলোমেলো করে নিই, একটু রোটাকে এলোমেলো করে নিলাম। এখন আপনি যদি এই সিলেক্টটাকে নিয়ে আপনি যদি ডিস্ট্রিবিউটেড কলাম ওপেন করেন, এখানে আমাদের এলোমেলো থাকার কারণে হচ্ছে না, মাঝখানে আমাদের মার্জ করা আছে, তাই আমরা এইটুকু ডিলিট করে দিই, ডিলিট কলামস। এখন এখানে যদি আমরা ডিস্ট্রিবিউট কলাম করে দেখে দেন কলামগুলো সমান হয়ে গেল, ডিস্ট্রিবিউট রো দিলে রো গুলো সমান হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট রো ডিস্ট্রিবিউট কলাম পর্যন্ত। এরপর আসতেছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? আমার লেখাগুলো কিভাবে থাকবে। আচ্ছা, অ্যালাইনমেন্টটা বোঝার জন্য আমরা চলে যাই আমাদের এখন এই যে লেখাগুলো আছে, মনে করেন এই লেখাগুলো আমি দুটো সিলেক্ট করলাম, আমি এখানে আছে টপ অ্যালাইন টপ লেফট, আমি যদি লেফট দিই দেখেন বা উপরে উঠে ইয়ে থাকে, আর যদি মিডিলে নিয়ে আসি মিডিল থাকলো, নিচে আসলে নিচে চলে গেল। আচ্ছা, এবার যদি আমি টপ মিডিল অ্যালাইন টপ করি, টপে গেল, মিডিল অ্যালাইন মিডিল করি, মিডিলে আসলো, মিডিল অ্যালাইন নিচে নিচে আসলো। আবার লেফট অ্যালাইন উপরে টপ করি, টপ গেল, লেফট অ্যালাইন যদি মিডিল করি, মিডিলে গেল, লেফট অ্যালাইন যদি নিচে করি, নিচে গেল। এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট বিষয়গুলো, যেখান থেকে আমরা লেখাগুলোকে সাজিয়ে নিতে পারি। এবার একটা মজার বিষয়, টেক্সট ডিরেকশন। অনেক সময় আমাদের লেখা আটে না, আমরা লেখাগুলো ঘুরিয়ে দিতে চাই। টেক্সট ডিরেকশন যদি মনে করেন আমি এখানে আমার এই লেখাটাকে ঘুরাতে চাই, তাহলে আমি এই টেক্সট ডিরেকশনে করলাম, এক দেখেন ঘুরে গেল অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে আপনার ক্লকওয়াইজ ঘুরতেছে। ক্লকওয়াইজ আমাদের এগুলোকে ঘুরাতে পারি, ডানের নিচে চলে গেল, আবার পরে এইভাবে। ঠিক আছে, আমাদের লেখাগুলোকে আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের লেখাগুলোকে ঘুরিয়ে এখন এইভাবে নিয়ে আমরা লিখতে পারি, তাহলে আমাদের জায়গাগুলো অনেকটা কম লাগবে। সেল মার্জিন। সেল মার্জিন বলতে কি, আমাদের এই প্রত্যেকটা সেলের ভিতরে একটা আলাদা মার্জিন আছে, যে মার্জিনগুলো আমরা চাইলে কম বেশি করতে পারি। সেল মার্জিন যদি সিলেক্ট করি, এখানে দেখেন 0 0 এবং লেফট লাইনে আমরা 19 সেন্টিমিটার আছে, আমরা যদি এগুলো সব 0 করে দিই, দেখেন কি হয়, সেলের ভিতরে এই মার্জিনটা কমে যাবে। সেলের ভিতরে আপনি আবার সেলের মার্জিন বাড়াইতে পারেন। এখানে যদি আপনি 0.20 টপে দিলাম 0.20, বটমে দিলাম 0.20, এভাবে যদি দিই দেখেন আমাদের সেলগুলোর ভিতরে আলাদা একটা মার্জিন তৈরি হলো এবং ওখানে লেখা যাবে না, তাতে করে আপনাদের জায়গার আরো সংকলনের সমস্যা হতে পারে। যাই হোক দর্শক মন্ডলী, রমজান আজকে 8ম রমজান, রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের জানিয়ে রাখি, আমার এই ভিডিওগুলো আসলে শিক্ষামূলক হওয়ায় খুব একটা মানুষজন দেখে না। এত 6 মাস 1 বছরে আমরা 5-6টা ক্লাস দিয়েছি, শর্ট টট এগুলো করছি। আমার 100 জন সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে। দোয়া করবেন এই 100 জন থেকে যেন একদিন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।